হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। পাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। এই যে ভিডিওগুলো এগুলো তোমরা পাই ইউটিউব চ্যানেলে পাবে, সায়েন্সের ভিডিওগুলো। আর গাইডেন্স কোচিং সেন্টারের যে চ্যানেলটা রয়েছে সেখানেও তোমরা গাইডেন্স কোচিং সেন্টারের যে ভিডিওগুলো সেগুলো পাবে। তো পাই ইউটিউব চ্যানেলে দেখো, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ক্লাস 9-এর, তোমাদের ক্লাস 9-এর ম্যাথ ক্লাস করাবো। ক্লাস 9-এর ম্যাথ, ক্লাস 9-এর আমি ম্যাথ শুরু করব। তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে না বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কি এবং বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারে কোন কোন সংখ্যাগুলো থাকছে সেই সম্পর্কে আজকের এই ক্লাসটা হতে চলেছে। তো প্রথম থেকে শেষ অবধি থেকো এবং ক্লাসটা সম্পূর্ণরূপে ভালোভাবে বোঝো, তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। এই বাস্তব সংখ্যা যদি না বুঝতে পারো তাহলে এইখান থেকে যে অঙ্কগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা তার সমাধান করতে পারবে না। তাই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা বা একে বলা হয় রিয়েল নাম্বার। ইংরেজি টার্মটা তোমাদের প্রয়োজন নেই, আমি লিখে দিচ্ছি যদিও, রিয়েল NUMBER, রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কি জিনিস, কোন কোন সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলবো সেই বিষয়ে আমরা জানবো। তাহলে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার জানার আগে আমাদেরকে কি জানতে হবে না বাস্তব সংখ্যার যে ভাগগুলো রয়েছে, অর্থাৎ যে যে সংখ্যাগুলো নিয়ে বাস্তব সংখ্যা গঠিত হয়, কি কি সংখ্যা না প্রথমত আসবে স্বাভাবিক সংখ্যা, তারপর আসবে অখণ্ড সংখ্যা, তারপর আসবে পূর্ণ সংখ্যা, তারপর আসবে মূলদ সংখ্যা এবং সর্বশেষ আসবে অমূলদ সংখ্যা। এই যে পাঁচটা জিনিস, পাঁচটা সংখ্যা, সেই পাঁচটা সংখ্যাগুলো রয়েছে, পাঁচটা সংখ্যা মালা রয়েছে বা পাঁচটা সংখ্যার দল রয়েছে, সেই সংখ্যার দলগুলো নিয়ে আমাদের গঠিত হবে কি না বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে এই পাঁচটা জিনিস কি কি বললাম, এক নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা, দু নম্বর হচ্ছে অখণ্ড সংখ্যা, তিন নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা এবং চার নাম্বার মূলদ সংখ্যা। এবং তার সাথে সাথে অন্য এক পাশ থেকে আসবে একটা যেটা হচ্ছে অমূলদ সংখ্যার দল। এই যে অমূলদ সংখ্যার দল এবং মূলদ সংখ্যার দল সেই তাদেরকে নিয়ে গঠিত হবে আমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তাহলে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার প্রথমে আমরা একটা ছকের সাহায্যে ছোট করে বুঝে নিই, তারপর আমরা একটা একটা করে বুঝবো। বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কীরকমভাবে আসে যদি আমরা দেখি, একটা ছকের সাহায্যে যদি আমরা দেখি, না এইখানে যদি হয়, এটা যদি হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের ঘর, তাহলে তার বাইরে একটা থাকবে যেখানে একটা সংখ্যা যোগ হয়ে যাবে না আমাদের অখণ্ড সংখ্যার ঘর। এর বাইরে আরও কিছু সংখ্যা যোগ হয়ে যাবে না আমাদের যে পূর্ণ সংখ্যা রয়েছে সেই পূর্ণ সংখ্যার ঘর। এবং এর সাথে আরও কিছু সংখ্যা যোগ হয়ে যাবে আমাদের মূলদ সংখ্যার একটা ঘর, ঠিক আছে। তাহলে প্রথমে কি না এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সাথে কিছু নাম্বার সেই দলে যোগ হয়ে যাবে অখণ্ড সংখ্যা, তার সাথে আবার কিছু নাম্বার যোগ হয়ে যাবে পূর্ণ সংখ্যা, তার সাথে আবার কিছু নাম্বার যোগ হয়ে যাবে মূলদ সংখ্যা। এবং এই মূলদ সংখ্যার পরবর্তী ক্ষেত্রে অন্য এক পাশ থেকে এদের সাথে আরেকটা দল যোগ হবে, যেটা কি থাকবে না সংখ্যা রেখার মধ্যেই কিন্তু থাকবে। সেই সংখ্যা রেখার মধ্যে যে দলটা থাকবে সেটাকে নিয়ে আমাদের গঠিত হয়ে যাবে একটা বড় দল, যেটাকে আমরা বলবো অমূলদ সংখ্যার দল। অমূলদ সংখ্যার দল, এখানে কিছু অমূলদ সংখ্যা থাকবে, কিন্তু এই মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যার সম্পর্ক না থাকার কারণে এই যে ঘরটা, এই ঘরটাকে আমরা কি করি না সাইডে লিখি। সাইডে কেন লিখি, কারণ এই যে মূলদ সংখ্যাগুলো সেগুলো অমূলদ সংখ্যার সাথে থাকে না, তাই এই ঘরটাকে আমরা কি করব না সাইডে লিখে রাখবো যে এইখানে একটা ঘর রয়েছে যেটা হচ্ছে অমূলদ সংখ্যার ঘর। এই দুটোকে যোগ করে যেটা হয়ে যায় সেটা হচ্ছে এই মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, এই দুটোকে যোগ করে হয়ে যায় না আমাদের বাস্তব সংখ্যা। তাহলে এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে হবে, কিন্তু এই ঘর দেখে তো বোঝা যাবে না, তাহলে নাম্বারগুলোকে চিনতে হবে। যেহেতু আমাদের রিয়েল নাম্বার বলা হচ্ছে তাহলে কোন কোন নাম্বার থাকছে, তাহলে কোন কোন নাম্বার থাকছে এইখানে যে স্বাভাবিক সংখ্যার ঘরটা রয়েছে সেইখানে যে নাম্বারগুলো থাকে, তাহলে এটা আমি লিখে দিচ্ছি, এটাকে কি বলবো না স্বাভাবিক সংখ্যার দল। স্বাভাবিক সংখ্যার দল, যেটাকে আমরা লিখি ন্যাচারাল নাম্বার n দ্বারা লিখে থাকি। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যার দল, এই স্বাভাবিক সংখ্যার দলে কে কে থাকে না 1 2 3 4
এইভাবে যে সংখ্যাগুলো রয়েছে 1 2 3 4 5 6 করে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার দল। এই দলে একমাত্র সংখ্যা 0, এই দলে একমাত্র সংখ্যা যদি 0 এসে যুক্ত হয় তাহলে তাকে আমরা বলবো অখণ্ড সংখ্যার দল বা হোল নাম্বার। কি বলা হয়? অখণ্ড সংখ্যার দল। অখণ্ড 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 সংখ্যার দল বা হোল নাম্বার। ডাব্লিউ দ্বারা একে চিহ্নিত করা হয়। স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা চিহ্নিত করা হয়, অখণ্ড সংখ্যাকে ডাব্লিউ দ্বারা চিহ্নিত করা হয়। এরপর এই যে অখণ্ড সংখ্যার দল রয়েছে তাদের সাথে যদি এই স্বাভাবিক সংখ্যার নেগেটিভ মানগুলো অর্থাৎ -1 -2 -3 -4 এই যে সংখ্যাগুলো কি কি বললাম না, -1 -2 -3 এই সংখ্যাগুলো -1 -2 -3 -4 -5 এইভাবে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো যদি এসে এই দলের সাথে যুক্ত হয় তাহলে তাকে আমরা কি বলবো না স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, তারপরে যে সংখ্যামালাটা তাকে বলবো পূর্ণ সংখ্যা। তাহলে একটা জিনিস বোঝার বিষয় যে এই পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা থাকবে? হ্যাঁ, অবশ্যই পূর্ণ সংখ্যায় অখণ্ড সংখ্যা অর্থাৎ হোল নাম্বার যেগুলো সেগুলো আছে। আর অখণ্ড সংখ্যায় কে কোন দলটা রয়েছে না স্বাভাবিক সংখ্যার যে দলটা সেটাও রয়েছে। তাহলে পূর্ণ সংখ্যা বা একে বলা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টেজার্স। আই দ্বারা একে চিহ্নিত করা হয়। কি দ্বারা চিহ্নিত করা হবে? আই দ্বারা একে চিহ্নিত করা হবে। আই দ্বারা একে চিহ্নিত করা হবে পূর্ণ সংখ্যার দলকে। ওটা কোনো অসুবিধা নেই। ইন্টেজার্স বা পূর্ণ সংখ্যা না, ইন্টেজার্স এর নাম হচ্ছে ইন্টেজার্স কিন্তু চিহ্নিত করা হয় একে জেড দ্বারা। একে আমরা জেড দ্বারা চিহ্নিত করব। ইন্টেজার্সকে আমরা জেড দ্বারা চিহ্নিত করব। তাহলে কি পূর্ণ সংখ্যা ইংরেজিতে বলা হয় ইন্টেজার্স, কিন্তু যখন আমরা চিহ্নের আকারে লিখব তখন তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে পেজ নাম্বার 2-এ ক্লাস 9-এর যে বইটা রয়েছে সেখানে দেওয়া আছে যে সংখ্যা রেখার ইংরেজি বর্ণমালা জেড দ্বারা এই পূর্ণ সংখ্যাকে চিহ্নিত করা হয়। এরপর এই যে জেড অর্থাৎ পূর্ণ সংখ্যার যে দলটা রয়েছে সেই দলে আরও কিছু সংখ্যা যদি যুক্ত হয় বা যোগ হয়ে এসে কোন কোন সংখ্যাগুলো না কিছু সংখ্যা রয়েছে যেগুলো এসে যদি যুক্ত হয় যেগুলোকে বলা হয় পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ডাজ নট ইকুয়াল টু 0। যেমন 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 7-এর 5 এই ধরনের যে সংখ্যাগুলো রয়েছে 6-এর 8 বা এই যে পুরো সংখ্যামালাটা অর্থাৎ পূর্ণ সংখ্যার পুরো ঘরটা তার সাথে সাথে আরও কিছু সংখ্যামালা এসে যদি যুক্ত হয়, সংখ্যা যদি এসে যুক্ত হয়, কিছু সংখ্যা নয় প্রচুর সংখ্যা আছে যেগুলো এসে যদি যুক্ত হয় তখন তাকে আমরা কি সংখ্যার দল বলা হয় না স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা। তারপরে যে পূর্ণ সংখ্যা এবং আরও কিছু সংখ্যামালা নিয়ে যে দলটা তৈরি হবে সেই দলটাকে বলবো আমরা মূলদ সংখ্যার দল। কি সংখ্যা না মূলদ সংখ্যার দল। এই যে মূলদ সংখ্যা বা বলা হয় রেশনাল নাম্বার, কি বলা হয় মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার, যেটাকে আমরা কিউ দ্বারা চিহ্নিত করি। কিউ দ্বারা ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার কিউ দ্বারা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারকে চিহ্নিত করা হয়ে থাকে। তাহলে এই যে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারে কী রকমের সংখ্যা থাকবে না এই পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা সমস্তটাই থাকবে। তার সাথে সাথে আরও কিছু সংখ্যা থাকবে যাদেরকে কি দ্বারা লেখা যায় পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং পি ও কিউ পূর্ণ সংখ্যা। আর কিউটা কিন্তু ডাজ নট ইকুয়াল টু 0 হতে হবে। কিউ যদি 0 হয়ে যায় তাহলে ধরো 1/0, 1/0কে কী বলে আমরা অসংঘাত বলে থাকি। অসংঘাত, অসংঘাত খুব ইন্টারেস্টিং জিনিস অসংঘাতটা। অর্থাৎ বলা হয়েছে যে কোনো একটা গাছ রয়েছে আম গাছ, আম গাছ থেকে টুক করে একটা আম পড়ে গেল নিচে, সেই আমটা কুড়ানোর জন্য 0 জন ছুটে গেল। কতজন ছুটে গেল না 0 জন। তাহলে প্রত্যেকে কোটা করে আম পাবে, কেউ একটাও পাবে না, কারণ যে জন বলছো সেটা 0 জন। 0 জন বলে কোনো জিনিস হয় না। তার জন্য কি হয় যে আমটা নিচে পড়েছে সেটা কিছুদিন পরে কি হয়ে যাবে না আম গাছতলায় পচে যাবে। তার জন্য সেটাকে কি বলা হয় অঙ্কের ভাষায় বলা হয় তাকে অসংঘাত। অর্থাৎ ওই যে আমটা সে আমটার ভাগিদার হিসেবে কেউ থাকছে না, কিন্তু যদি একটা আম পড়েছে সেটাকে কুড়োনোর জন্য
একজন ছুটে গেল, তাহলে কটা আম পাবে? সেই যে একজন, সে কটা আম পাবে? না একটি আম। আবার যদি একটা আম পড়েছে, দুজন ছুটে গেল, তাহলে প্রত্যেকে কটা করে আম পাবে? না অর্ধেক অর্ধেক আম পাবে। তাহলে সেটা কি 1/2। এগুলোকে দেখো 1 আছে 2 আছে, এগুলোকে কিন্তু p/q আকারে লেখা যাচ্ছে। এটাকে কি আকারে লেখা যাচ্ছে? p/q সমান 1/1। এখানে p/q সমান 1/2 p/q আকারে লেখা যাচ্ছে। এবং কিউটা দেখো, q ইকুয়াল টু 1 ডাজ নট ইকুয়াল টু 0, এখানেও q ইকুয়াল টু 2 ডাজ নট ইকুয়াল টু 0। তার জন্য এই সংখ্যাগুলোকে কি বলা হয়? না মূলত সংখ্যা বলা হয়। এই ধরনের যে সংখ্যা কিউটা হতে হবে ডাজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ যেটা লব হর বলা হয়, নিচের উপরেরটাকে লব, নিচেরটাকে হর, হরটাকে সবসময় কী হতে হবে? না যে কোনো একটা পূর্ণ সংখ্যা হতে হবে। এই যে পূর্ণ সংখ্যার যে দল, মাইনাস হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 0, এই 0 হওয়া যাবে না। ঠিক আছে, কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। তাকেই আমরা কি বলবো? না মূলত সংখ্যা বলবো। অর্থাৎ এই যে ঘরের মধ্যে যতগুলো সংখ্যা দেখতে পাচ্ছ, বা যতগুলো সংখ্যা আরও বাকি আছে, এই যে ডট ডট আছে, মানে আরও অনেক সংখ্যা রয়েছে, সেই সংখ্যাগুলোকে একসাথে আমরা কি বলবো? না মূলত সংখ্যা, বা সেটাকে বলা হয় রেশনাল নাম্বার, যেটাকে কিউ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এন, ডাব্লিউ, জেড, তারপরে কিউ। এবং এর সাথে সাথে রয়েছে একটা অমূলত সংখ্যা। অমূলত সংখ্যা যেগুলো p/q আকারে প্রকাশ করা যায় না, কিন্তু কোথায় রয়েছে? সংখ্যা রেখায় রয়েছে। কিউ আকারে প্রকাশ করা যায় না, কিন্তু সেগুলো কোথায় রয়েছে? সংখ্যা রেখায় রয়েছে। সেই সমস্ত সংখ্যাকে বলা হয় অমূলত সংখ্যা। এটা কিন্তু সংখ্যা রেখায় রয়েছে, কিন্তু যেহেতু সেটা আলাদাভাবে আলাদা একটা দল হয়, এই সংখ্যাগুলো কিন্তু p/q আকারে লেখা যাচ্ছে, মানে এগুলো কিন্তু 0কেও কিন্তু p/q আকারে 0/1 লেখা যায়। তাহলে এই সংখ্যাগুলো বাদ দিয়ে কিছু সংখ্যা, যেমন আমি যদি একটা সংখ্যা বলি যে √2 কে কিন্তু p/q আকারে লেখা যায় না। √2 এর যে মান, তাকে আমরা কি p/q আকারে লিখতে পারি? √2 কে p/q আকারে লেখা যায় না। এরপর যদি আমি বলি যে √3 কেও কিন্তু p/q আকারে লেখা যায় না। এরপর আমি এই যদি √4, সেক্ষেত্রে তোমরা কি বলবে? না √4 তো স্যার p/q আকারে লেখা যায়। কি করে? √4 বলছো p/q আকারে লেখা যায়, কি করে লেখা যাবে √4 p/q আকারে? হ্যাঁ, √4 p/q আকারে লেখা যায়। কারণ কি? √4 কে যদি ভাঙা হয়, তাহলে কি হয়? না √4 কে ভাঙলে 2 × 2, যেহেতু দুটো গুণের আকারে আছে, তাহলে একটা হিসেবে বার হয়ে যাবে। তোমরা এগুলো আগে শিখেছো, বর্গমূল বলা হয়। বর্গমূল বার করানোর প্রসেস তোমরা আগে শিখেছো। তাহলে সেই বর্গমূল বার করানোর যে প্রসেস, সেই প্রসেসের সাহায্যে এটার মান কত হয়ে গেল? 2। আর 2 কে আমরা p/q আকারে লিখলে 2/1, যেখানে p এর মান হচ্ছে 2 এবং q এর মান হচ্ছে 1। তাহলে p এর মান হচ্ছে 2, q এর মান 1। তাহলে √4 কিন্তু অমূলত সংখ্যা হবে না, কারণ √4 কে আমরা p/q আকারে লিখতে পাচ্ছি। তাহলে এটা অমূলত সংখ্যার মধ্যে আসছে না। তাহলে কি হবে? না √5 হবে। হ্যাঁ √5 হবে, কিন্তু √6 আবার দেখো, √6 দুটোর গুণফল হয় 2 × 3, তাহলে √6 কেও p/q আকারে লেখা যায় না, √6 হবে। একই রকমভাবে √7 হবে। এরকমভাবে অনেক সংখ্যা পাবো যেগুলোকে কিন্তু p/q আকারে লেখা যায় না, যেগুলো কি হবে? না অমূলত সংখ্যা। এর সাথে সাথে একটা অমূলত সংখ্যা আছে না পাই। তোমরা অনেকবার পড়েছো পাই হচ্ছে এমন একটা সংখ্যা যার যদি মান বলা হয়, তাহলে কিন্তু এটাকে p/q আকারে লেখা যায় না। কিন্তু পায়ের যে ভ্যালুটা আমরা ধরে নিই, পায়ের ভ্যালু হচ্ছে 22/7। পায়ের ভ্যালুটা কত? পাই ইকুয়াল টু হয় 22/7। এটা কিন্তু পায়ের ভ্যালু আমরা ধরে নেওয়া হয়। তাহলে পায়ের ভ্যালু 22/7 কি অমূলত সংখ্যা হবে? না, এটা কিন্তু 22/7 p/q আকারে লেখা যাচ্ছে। তাহলে এই যে মানটা, এই মানটা কোন ঘরে আসবে? না এই যে অমূলত সংখ্যা নয়, সেটা মূলত সংখ্যার যে ঘরটা রয়েছে, সেই ঘরে সে চলে আসবে। তাহলে এই কোয়েশ্চেনটা খুব পড়ে যে পাই একটি অমূলত সংখ্যা আর 22/7 একটা মূলত সংখ্যা, কথাটি সত্য না মিথ্যা? কিন্তু যদি আমি বলি যে পায়ের মান কত, না পায়ের মান হচ্ছে 22/7, পায়ের মান হচ্ছে 22/7, তাহলে কি স্যার ভুল বলছেন আপনি? না, পায়ের মান 22/7 হয়, কিন্তু সেটা আমরা ধরে নিই। পায়ের মান কি করি? না 22/7 ধরা হয়। এই ধরে নি কথাটা আমরা বারবার লিখি না, কারণ সবসময় আমরা পায়ের মান 22/7 বসিয়ে আমরা যে কোনো ক্যালকুলেশনে, যখন বৃত্তের ক্ষেত্রফল বলো বা পরিধি বলো বার করি, 2 পায়ের বা পায়ের স্কোয়ার, এরপর তোমরা আয়তঘন ঘনক চৌক পাবে, সেক্ষেত্রেও তখন আমরা কিন্তু পায়ের মান বসি 22/7 ধরে নিয়েই আমরা করি। তাহলে আমরা তার জন্য পায়ের মানটা 22/7 ধরে নিই। কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যখনই তোমরা বাস্তব সংখ্যা ক্লাস 9-এ পড়ছো, তখনই খেয়াল রাখতে হবে যে পাই হচ্ছে অমূলত সংখ্যা, 22/7 হচ্ছে মূলত সংখ্যা।
এবং এই সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না, অর্থাৎ পায়ের যে রিয়েল ভ্যালু যেটা সেটা কিন্তু 22/7 আকারে লেখা যায় না। পায়ের রিয়েল ভ্যালু হয় পাই ইকুয়াল টু, তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে অমূলত সংখ্যাতে পাই খুব সুন্দরভাবে দেওয়া আছে বিশ্লেষণ করে, যেখানে 3.141 এইভাবে কন্টিনিউ চলছে। তাহলে 3.141 করে ডট 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 দেওয়া আছে, অর্থাৎ সেটা চলছে, অর্থাৎ এর মান 22/7 আকারে আমরা লিখতে পারবো না। তাহলে এটাও হচ্ছে একটা অমূলত সংখ্যা। এছাড়াও আরও কি কিছু অমূলত সংখ্যা আছে? হ্যাঁ, অবশ্যই আছে অমূলত সংখ্যা। যেমন কি রয়েছে ই, তাহলে ইও একটা কি অমূলত সংখ্যা। তাহলে এই যে সংখ্যাগুলোকে আমরা বলছি সেগুলোকে কি বললাম না, অমূলত সংখ্যা। এগুলোকে কি বলা হচ্ছে না, অমূলত সংখ্যা। তাহলে এই যে ইটা হচ্ছে একটা অমূলত সংখ্যা। তোমরা পাবে পরবর্তী ক্ষেত্রে এর ভ্যালুও পাবে, পাই আছে, আছে। এছাড়াও তোমাদের যে রুটের ভ্যালুগুলো, রুটের ভিতরে যদি মৌলিক সংখ্যা কোনো এসেছে তাহলে সেটা কিন্তু কি সংখ্যা হবে না, অমূলত সংখ্যার মধ্যে পড়বে। এছাড়াও কিছু কিছু সংখ্যা আছে যেগুলো অমূলত সংখ্যা, খুব তোমাদের সিলেবাসও রয়েছে। যেমন মূলত সংখ্যার মধ্যে কিছু সংখ্যা আছে, যেমন ধরো 1/3। 1/3 সমান আমরা লিখতে পারি 0.3 পৌনাপণিক। পৌনাপণিক তোমরা শিখেছ, 0.3 পৌনাপণিক। অর্থাৎ এটাকে যদি দশমিকে প্রকাশ করা হয় 1/3কে যদি দশমিকে প্রকাশ করা হয় তাহলে সংখ্যাটা যেন হয় এরকম 0.33333 এইভাবে চলতেই থাকবে, 3 করে চলতে দেবে। কোথায় গিয়ে শেষ হবে জানা নেই, কোথায় গিয়ে শেষ হবে। তাহলে এই যে 0.3333 চলছে, তাহলে এটা একটা কি ধরনের সংখ্যা মনে হবে দেখে, যেন এটা তো কোথাও শেষ হচ্ছে না, পি বাই কিউ আকারে লেখা যাবে না, তাহলে এটা কি সংখ্যা হয়ে যাবে না, অমূলত সংখ্যা। কিন্তু না, এর রিয়েল ভ্যালু হচ্ছে 1/3। 1/3 যদি পৌনাপণিক ভাঙা হয় তাহলে 1/3, 3 দিয়ে যেটা 1কে ভাগ করা হয়, যদি তোমরা দেখতে চাও 3 দিয়ে 1কে ভাগ করো, দেখো পয়েন্ট আসবে প্রথমে, তাহলে 0, 3 3 9, 1 পয়েন্টের জন্য আবার 0, 3 3 9, আবার 1 পয়েন্টের জন্য 0, 3 3 9। এরকমভাবে তুমি কতক্ষণ চলবে, সারাদিন যদি করতে থাকো তাও কিন্তু এটা 3 3 3 3 3 3 হয়ে যাবে পয়েন্টের পর। তাহলে পয়েন্টের পর এই যে 3 3 3 3 হয়ে যাচ্ছে, কিন্তু যদি তোমাকে ডাইরেক্ট দেওয়া হয় 0.3333, এটা কি ধরনের সংখ্যা, মূলত না অমূলত, তখন বলবে স্যার এটা অমূলত সংখ্যা, কারণ এরকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে না। কিন্তু ভুল, কারণ একে পি বাই কিউ আকারে লেখা যায়। এটা হচ্ছে একটা পৌনাপণিক সংখ্যা। তাহলে যতগুলো পৌনাপণিক সংখ্যা পাবে সমস্ত পৌনাপণিক সংখ্যা হচ্ছে না মূলত সংখ্যা। কিন্তু কিছু কিছু পৌনাপণিক সংখ্যা আছে যেগুলোকে, পৌনাপণিক নয়, কিছু কিছু সংখ্যা আছে দশমিক সংখ্যা যেগুলোকে পৌনাপণিক আকারে লেখা যায় না, আবৃত দশমিকের আকারে লেখা যায় না। সেই সমস্ত সংখ্যাকে কি বলা হয় না, অমূলত সংখ্যা। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো 0.31311311 এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে কোনোদিনই তোমরা আবৃত দশমিকের আকারে লিখতে পারবে না। তাহলে এই সংখ্যাটাকে কি বলা হয় না, অমূলত সংখ্যা। তাহলে আবৃত দশমিকের আকারে যেহেতু লেখা যাচ্ছে না, তাহলে এই যে 0.31311 এইভাবে 3111 তিনটা হয়েছে, তারপরে 3111 3111 5টা, এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু এটাকে বুঝতে পারা যাচ্ছে যে 31 311 3 1 3 4টা 1 এইভাবে চলবে। তাহলে বুঝতে পারা গেলেও কিন্তু সেটাকে তোমরা পৌনাপণিক আকারে বা আবৃত দশমিকের আকারে যেহেতু লিখতে পারবে না, তার জন্য সেটা কোন ঘরে হবে না, অমূলত সংখ্যার ঘরে সে বসবে। এই হচ্ছে আমাদের স্বাভাবিক মূলত সংখ্যা আর অমূলত সংখ্যার একটা ধারণা। এই যে মূলত সংখ্যা আর এই যে অমূলত সংখ্যা, এই দুটোকে যদি একসঙ্গে যোগ করে দাও তাহলে যে সংখ্যামালার সংখ্যা হবে বা যে সমস্ত সংখ্যাগুলো তোমরা পাবে সেই সমস্ত সংখ্যাগুলোকেই আমরা কি বলবো, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। বোঝা গেছে কি বললাম, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা তোমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আর যদি বুঝতে পারো অবশ্যই তোমরা একটা কি করবে না, লাইক করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ ক্লাস 9 10 যারা 10-এ পড়ছো বা ক্লাস 9-এ যারা পড়ছো তাদের ম্যাথের যে ক্লাসগুলো পরপর কিন্তু তোমাদের একটা প্লেলিস্ট করা হবে, সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু পরপর ক্লাসগুলো
পেয়ে যাবে। এইভাবেই আমি সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে বোর্ড ওয়ার্ক তোমরা পেয়ে যাবে তোমাদের যে চ্যানেলটি রয়েছে বা ইউটিউব চ্যানেল সেখানে, বা আমাদের কোচিং সেন্টারের সাথে যদি যুক্ত থাকো তাহলে যে TCMS অ্যাপসটা বলা হয়েছিল সেই TCMS অ্যাপসে ডাউনলোড করার সাথে সাথে তোমরা কি পেয়ে যাবে, যারা কোচিং সেন্টারে পড়ছো তাদের জন্য যে ভ্যালুটা না অ্যাডমিশন ফি 200 টাকা দেওয়ার পরে তারা কি হচ্ছে না ওই অ্যাপসের একটা কি পাবে না লগইন আইডি পাবে। সেই লগইন আইডির মাধ্যমে লগইন আইডি পাবে TCMS অ্যাপস। এই যে TCMS অ্যাপসের মধ্যে আমাদের কোচিং সেন্টারের একটা আইডি আছে, GCC কোচিং সেন্টারের একটা আইডি আছে। সেই আইডিতে স্টুডেন্ট লগ ইন করলেই, স্টুডেন্ট লগ ইনে গেলে কী পাবে না কোচিং সেন্টারের আইডি এবং GCCর যে আইডিটা রয়েছে। আর যারা অনলাইনে হয়তো ভর্তি হতে চাইছো তারা কি করতে পারো না আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8972611847, এই নাম্বারে যদি তোমরা কল করো তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা রয়েছে না কত না 898972611847 হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে ফোন করলে তোমরা কি পেয়ে যাবে না একটা মিনিমাম চার্জ লাগছে তোমাদের 100 টাকা, মাত্র 100 টাকা। সেই মাত্র 100 টাকা দিলেই তোমাদের একটা লগ ইন আইডি হবে। সেই আইডি দিয়ে তোমরা TCMS অ্যাপসে ঢুকে যেতে পারো বা লগ ইন করতে পারো এবং সেখানে তোমাদের পাসওয়ার্ড একটা ক্রিয়েট হবে, আইডি কার্ড একটা তৈরি হবে। সেই আইডি কার্ডের মাধ্যমে পাসওয়ার্ডটাও থাকবে, তোমাদের আধার যেটা সেই আধারটা লাগবে, সেই আধারের মাধ্যমে পাসওয়ার্ড হবে। পাসওয়ার্ডের মাধ্যমে তোমরা সেইখানে TCMS অ্যাপসেও কিন্তু এই ধরনের যে ক্লাসগুলো সেখানে কি পাবে না নিজেদের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোই পাবে, ক্লাস লিঙ্কগুলোই পাবে এবং পরপর পাবে। আর ইউটিউবে হলে কি হবে না এখানে ওখানে হয়তো থাকবে, ক্লাসগুলো মিশে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদিও ইউটিউবে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে ব্যাপার। যদি কেউ ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। সেক্ষেত্রেও কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করার মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আর যারা কোচিং সেন্টারের সাথে যুক্ত আছে তাদের তো কোনো অসুবিধা নেই, তারা কোচিং সেন্টারে এসে ভর্তি হয়ে যেতে পারো। যারা অফলাইনে পড়ছো আর যারা অনলাইনে নিতে যাও তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা আছে। 8972611847 হোয়াটসঅ্যাপ করে বা কল করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের যে কোচিং সেন্টারের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসেও যুক্ত হতে পারো। ঠিক আছে, কল বা হোয়াটসঅ্যাপ করার পর একটা মিনিমাম অ্যাডমিশন ফি লাগছে 100 টাকা। ঠিক আছে, কত অ্যাডমিশন ফি আমরা নিচ্ছি, অ্যাডমিশন ফি হচ্ছে 100 টাকা। সেই 100 টাকা দিলেই তোমাদের কিন্তু একটা লগ ইন আইডি তৈরি হয়ে যাবে এবং লগ ইন আইডি হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু সেই আইডি ইউজ করে তোমরা TCMS অ্যাপসে স্টুডেন্ট আইডিতে ঢুকে সেখান থেকে অনেক কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো আমি একটা ভিডিওতে আগে বলে দিয়েছি, সেই ভিডিওটি আমি লিঙ্ক দিয়ে দেবো, যেটা আমাদের গাইডেন্স কোচিং সেন্টারের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে রয়েছে। তাহলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। গাইডেন্স কোচিং সেন্টারের লিঙ্কটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখতে পারো। কেমন? তো আরেকবার আমি বলছি রিয়েল নাম্বারটা, কারণ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম চ্যাপ্টার তোমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। এই চ্যাপ্টারে যদি তোমরা এই রিয়েল নাম্বার কী জিনিস সেটা যদি না বুঝতে পারো কিন্তু তোমরা পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করতে পারবে না। এটাকে আবার সংখ্যা রেখায় স্থাপন করা যায়। সংখ্যা রেখায় স্থাপনটা কী জিনিস সেটাও আমি এর পরবর্তী যে ক্লাস সেই ক্লাসে যখন রিভিশন করব এটা একটা আমি বুঝিয়ে দিলাম। রিভিশনের সময় সংখ্যা রেখার উপর ভিত্তি করে আমি করে দেব এবং তার সাথে সাথে না দুটোর মাঝে মূলদ সংখ্যা, হয়তো দুটো পূর্ণ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা কিভাবে আসবে, দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা কীভাবে আসবে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার মাঝে কি করে আসবে। এরপর বলবেন স্যার ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো স্যার আপনি বলেনই নি, কীভাবে আমরা বুঝবো যে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক। ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, যেটা আগে প্লাস চিহ্ন থাকবে বা কোনো চিহ্ন থাকবে না সেটাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর যেটার আগে নেগেটিভ অর্থাৎ মাইনাস চিহ্ন থাকবে সেটাকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর জিরো আগে প্লাস বা মাইনাস কোনোই থাকে না, তার জন্য জিরোকে বলা হয় কি সংখ্যা না পূর্ণ সংখ্যা, কিন্তু ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, যেখানে আমি বাস্তব সংখ্যা সম্পর্কে বুঝিয়েছি। যদি কোনো জায়গাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটিতে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটিতে এবং একটা ভিডিওটি ভালো লাগলে লাইক করে রেখো। পরবর্তী ভিডিওগুলো এরপরে যে অংশগুলো রয়েছে তোমাদের ক্লাস 9-এ সেই অংশগুলো নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে, তোমরা সেই জায়গাগুলো দেখতে পাবে। ঠিক আছে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। কেমন? আর যদি কেউ ভর্তি হতে চাও সেক্ষেত্রে এই নাম্বারটাতে
কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো যে স্যার আমি ভর্তি হতে চাই, কীভাবে কী এরকম ফিজ, কীরকমভাবে আমি ভর্তি হব, কী অ্যাপস রয়েছে সেই জিনিসগুলো যদি জানতে চাও তবে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। তবে এই অ্যাপসটা কেবলমাত্র মোবাইলের জন্যই প্রযোজ্য, অন্য কোনো জায়গাতে কিন্তু খুলবে না। সেক্ষেত্রে কিন্তু ভর্তি হওয়ার পর যদি বলো যে অ্যাপটা আমার ডাউনলোড হচ্ছে না, তার জন্য আগে কি করবে, অ্যাপটা ডাউনলোড করে দেখে নেবে যে ডাউনলোড হচ্ছে কি না। যদি ডাউনলোড হয় তবেই কিন্তু ভর্তি হবে, না হলে অনলাইনে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। ইউটিউবে ক্লাসগুলো থাকবে, সেই ইউটিউবে ক্লাসগুলো দেখেও কিন্তু তোমরা তোমাদের যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখান থেকেও পড়তে পারো। পুরো ডিটেলসে ক্লাস হবে, কোনো চিন্তা নেই, সেক্ষেত্রে পুরো ডিটেলসে হবে, পুরো ডিটেলসে আলোচনা হবে, তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু থাকবে না। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।